গোপ দিয়ে যেমন মানুষ চেনা যায়, তেমনি দুর্নীতি দিয়ে একটা রাজ্যকে চেনা যায়। বিরোধীদের এই অভিযোগ মঙ্গলবার সকাল থেকে গতি পেতে শুরু করেছে, যখন এই প্রথম 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে একযোগে 6টি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির এই তৎপরতার পেছনে বিজেপি রয়েছে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর ইন্ধন দেখছে তৃণমূল। অন্যদিকে ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ হতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এবং অবশ্যই নজরে থাকবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। তদন্তের গতি নিয়ে ফের তুলল প্রশ্ন। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় শুভেন্দুর অ্যাকশন হুঁশিয়ারির পর 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে অল আউট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 4টি জেলার 6টি জায়গায় একযোগে সকাল থেকে তদন্ত চালিয়েছে ইডি। লাগামহীন দুর্নীতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করুক ক্যাগ, সুপারিশ করুন রাজ্যপাল, এই বলছেন শুভেন্দু অধিকারী। এবং এই দাবি নিয়ে শুভেন্দু অধিকারী একেবারে রাজ্যপালের সঙ্গে দেখা পর্যন্ত করতে যাচ্ছেন। শেখ শাহজাহানের মতো অন্তরালে থেকেই নরেন্দ্রপুরের প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন আর্জি করেছিলেন, কিন্তু সেই আর্জি আজকে খারিজ হয়ে গেল। কিন্তু কোথায় সেই অভিযুক্ত প্রধান শিক্ষক, তার হদিশ এখনো পর্যন্ত পুলিশ পেল না। কিন্তু শুরুতেই এই মুহূর্তের বড় খবরে চোখ রাখবো। একেবারে ইডির তদন্তের গতি নিয়ে আজকে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলছে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশ খোদ কলকাতা হাইকোর্ট। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্তকে ব্যাহত করার চেষ্টা চলছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্ত প্রক্রিয়া নিয়ে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতির। দুর্নীতি তদন্তে আরও কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে, শুরু হবে বাজেয়াপ্ত প্রক্রিয়া। কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে, এই বলে আদালতে সওয়াল করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কি হলো আজকে আদালতে? সরাসরি সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলবো। সৌভিক, এর আগেও ইডির তদন্তের গতি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট, প্রশ্ন তুলেছেন মহামান্য বিচারপতি সিনহা, কিন্তু আজকে কার্যত আশাহত শুনিয়েছে কলকাতা হাইকোর্টকে। কি কারণে, কেন ইডির তদন্তে সংশয়ী আদালত? দেখো, তার কারণ তুমি জানো যে প্রায় 1 মাস আগে এই মামলার যখন শেষবারের জন্য শুনানি হয়, সেই সময়ও ইডির বক্তব্য ছিল যে তারা লিপস অ্যান্ড বাউন্সের বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছেন এবং তারা চিহ্নিত করেছেন এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। এবার আজকে যখন 1 মাস পরে ফের শুনানি হচ্ছে, সেই সময়ও ইডির বক্তব্য হচ্ছে যে তারা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছেন এবং এই সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং তারপরেই বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন হলো যে এই তদন্তের যা গতি প্রকৃতি রয়েছে, সেই গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে যারা অভিযুক্ত রয়েছেন তারা প্রত্যেকে ছাড়া পেয়ে যাবেন এবং ইডির হাতে কার্যত কিছুই লাগবে না। তার কারণ কোনো রকম তথ্য প্রমাণ ইডি তারা সংগ্রহ করতে পারবে না, এই মর্মে বিচারপতি অমৃতা সিনহা তার মত প্রকাশ করেন। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে ইডির আজকে বক্তব্য ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, ফলত সেই নমুনার রিপোর্ট আসার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন এবং সেই কারণেই এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগছে। এবং তারা বলছেন, অর্থাৎ ইডির আধিকারিকরা বলছেন যে এই গোটা মামলার ক্ষেত্রে পদে পদে ইডির আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে, ইডির বিরুদ্ধে মামলা করা হচ্ছে, ইডির তদন্তকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, সেটা অভিযুক্তদের তরফ থেকে হোক বা অন্যান্য পক্ষ থেকে হোক, বারবার ইডির তদন্তকে প্রভাবিত করার বা এটাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। ফলত এর প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য হচ্ছে যে আপনারা কি প্রত্যাশা করেছিলেন যে এই ধরনের একটা হাই প্রোফাইল মামলা, ব্যাপক দুর্নীতির অভিযোগ, তার তদন্তটা খুব মসৃণ হবে এবং সেখানে কোনো রকমভাবে আটকাবার চেষ্টা হবে না। ফলত এর কার্যত কোনো উত্তর কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে নেই। তুমি জানো যে এর আগেও বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু ইডির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, যুগ্ম অধিকর্তাকে ডেকে পাঠিয়েছিলেন, অধিকর্তাকে অনলাইনে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে তুমি জানো যে একটা পর্যায়ে যুগ্ম অধিকর্তাকে তিনি কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন থেকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আবারও তাকে এই মামলায় সংযুক্ত করেন। ফলত এই ধরনের ইডির যে ইনভেস্টিগেশন, সেই প্রক্রিয়া নিয়ে তিনি কিন্তু বারবার সংশয় প্রকাশ করেছেন এবং শুধুমাত্র তিনি নন, এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও একাধিকবার সংশয় প্রকাশ করেছেন
করেছেন। তুমি জানো যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে এসআইটি বা সিট গঠন করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সিট ঠিকমতো কাজ করছে না, এই অভিযোগে তিনি সিটের 2 আধিকারিককে রিপ্লেস করেছিলেন বা তারা চেঞ্জ করেছিলেন এবং একাধিকবার সিবিআই এর এই সিটের যারা আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি এটাও বলেছিলেন যে এই আধিকারিকদের তদন্তের ক্ষেত্রে কি ভূমিকা সেটা আলাদা করে খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে। ফলত সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট তারা বারবার সংশয় প্রকাশ করেছেন, একেবারে বারবার সংশয় প্রকাশ করেছেন এবং আজকে কলকাতা হাইকোর্টকে এইটা বলতে শোনা যাচ্ছে যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। আমি রাজশ্রী লাহিড়ীর কাছে এই কারণে আসতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের তরফে যখন বারে বারে এই অভিযোগ করা হয় যে এ রাজ্যে সিবিআই এবং ইডি একেবারে রাজনৈতিক প্রতিহিংসায় এই তদন্তগুলো চালাচ্ছে, তখন এই তো যুক্তি তোমাদের তরফ থেকে রাজশ্রী দেওয়া হয় যে এখানে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চলছে, আদালতের নির্দেশে এখানে সিবিআই এবং ইডি তদন্ত করছে, কিন্তু একেবারে খোদ কলকাতা হাইকোর্ট আজকে ইডি তদন্তের গতি নিয়ে সংশয় প্রকাশ করছে। দেখুন, ইডি সিবিআই এর হয়তো আমরা কথা বলবো না, সেটা ইডি সিবিআই এর মুখপাত্রকে ডেকে বলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 12 বছর ধরে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত 12 দিনে শেষ করা তো সম্ভবপর নয়, সেটাও যেমন সত্য, আর তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে সূঁচ থেকে নিয়ে পাহাড় কিছুই তো বাদ যায়নি। এখন তো দেখা যাচ্ছে রাস্তাঘাটের কেন উত্তরটা দিতে হবে রাজশ্রী, এক সেকেন্ড আমি বলছি কেন উত্তরটা দিতে হবে। আজকে যখন সেই ইডি 6টা জায়গায় তল্লাশি চালাচ্ছে, অভিযান চালিয়েছে, তখন এই প্রথমবার 100 দিনের দুর্নীতির অভিযোগে সেইখানে তো গতকাল একেবারে ইডি যার আন্ডারে পড়ে সেই ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে এসেছিলেন এবং তারপর বলেছিলেন গোটা ঘটনা যেন তদন্ত হোক। আচ্ছা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পর কি হয়েছে কথা বলেননি শুভেন্দু অধিকারী, এইটা বলেছিলেন যে অ্যাকশন হবে। আজকে রিজুরা এটাই বলছে সেই অ্যাকশনটা আজকে দেখা যাচ্ছে। ফলে প্রশ্নটা এইখানে, ইডি কোন অ্যাকশন করছে যে অ্যাকশনে আদালত পর্যন্ত সংশয় প্রকাশ করছে? দেখুন, ইডি কি করছে তার জবাব ইডি দেবে, যেটা বলছি বারবার করে, কিন্তু খাটের তলার থেকে যার 52 কোটি টাকা বেরোচ্ছে, 11 কিলো সোনা বেরোচ্ছে, তার জবাব তো এখনো অবধি পাওয়া যায়নি। মন্ত্রীর দপ্তরে 10 কোটি টাকা ফিক্সড, যার কোনো হিসাব নেই। মন্ত্রীর মেয়ে 3.5 কোটি টাকা নাকি টিউশনি করে রোজগার করেছে, তার জবাবগুলো দিক। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট প্রত্যেকটা নেতাদের একেবারে আয়ের বহির্ভূত, হিসাব বহির্ভূত সম্পত্তি, প্রাসাদোপম বাড়ি, কেউ টাকে চুল গজাতে দুবাইতে যাচ্ছে, দাঁত দেখাতে হনলুলু যাচ্ছে, কেউ চোখ দেখাতে হক্কাইডো যাচ্ছে। এই যদি করতে থাকে তার সোর্স অফ ইনকামটা কি সেটা পরিষ্কার বলে দিই। কালীঘাটে 35টা প্লট কোথার থেকে হয়েছে, এগুলো তো লুকাতে তো কোনো কিছু পারবে না, পরিষ্কার চোখের সাথে। তৃণমূলের মুখপাত্র দাঁড়িয়ে বলছে যে ইডি যে 52 কোটি টাকা পেয়েছে তার প্রমাণ কি, ওখানে তো 100 কোটি টাকা থাকতে পারে। মানে তৃণমূলের মুখপাত্রও জানে যে ওখানে 100 অনেক বেশি টাকা থাকতে পারে, মাত্র 50 কোটি টাকা থাকতে পারে না। এটা যখন তৃণমূল নিজেই সংশয় প্রকাশ করছে, তার মানে আরো কত কত জায়গায় কত কত কি আছে। মিড ডে মিল থেকে আরম্ভ করে কয়লা, গরু, বালি, চাকরি, আমি বলছি অভিযোগের অন্ত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই অভিযোগগুলো তো একটা সময়ে গিয়ে তার দিনের আলো দেখবে। এই অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে তো দোষী প্রমাণ করার দায়িত্ব এবং একমাত্র দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি। সেটা কতদিন চলবে? কেন কোর্ট আস্থা রাখতে পারছেন এবং বারবার সংশয় প্রকাশ করছে? আমি রিজুর কাছে এইখানে আমি শুধু রিজুর কাছে এইখানে এই কারণে আসতে চাইবো, সেটা হচ্ছে ইডির তদন্তের গতি নিয়ে বারবার আদালতের কাছে আদালত কার্যত ভর্ৎসনা করছে। তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে রাজ্যের তরফে ধারাবাহিক অসহযোগিতা। আজকে সিবিআই এর বিচারপতি, সিবিআই আইনজীবী মার্জনা করবেন মহামান্য বিচারপতিকে উদ্দেশ্য করে এই কথা বলছেন যে এখানে আমরা সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে এখানে আমাদের। সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাঁটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল। মানে সেই কাঁটা বিছানো পথে এ রাজ্যেও তদন্ত করতে হচ্ছে সিবিআই এবং ইডিকে। সেক্ষেত্রে আলটিমেটলি সত্য উদ্ধার করতে পেরেছিল ফেলুদা, মুকুলকে খুঁজে পেয়েছিল। এখানে শেষ পর্যন্ত মুকুলকে যদি খুঁজে না পাওয়া যায় তার একটা দায়িত্ব কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকেও নিতে হবে। দেখুন, একটা কথা বলছি, যখন ইডি বা সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা বিজেপির উংলি হিলনে প্রতিহিংসা রাজনীতি করবে, তখন তো নিশ্চয়ই তাকে গলায় মালা পরিয়ে রসগোল্লা খাওয়ানো হবে না। কিন্তু আসল কথাটা হচ্ছে, গতকাল যখন শিশিরের ছেলে গেছিল নির্মলা সীতারামনের সাথে দেখা করতে, তারপরে এই রেডগুলো আজকে হচ্ছে। 100 দিনের কাজ নিয়ে রেড হচ্ছে। এবার আপনার দর্শকদের একটা মজার কথা বলি, আপনি জানেন ইডির মতো একটা তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেছে চুচুড়ায় 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে, একটা লজেন্স ব্যবসায়ীর ঘরে ঢুকে 1 ঘন্টা জেরা করেছে, রেড করেছে, তারপর বলছে ও সরি আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল ঠিকানায় এসছি।
আপনি ভাবতে পাচ্ছেন বিজেপির হাতের পুতুল সাজতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নিজেদের ক্রেডিবিলিটি জলাঞ্জলি দিয়েছে। অভিষেক ব্যানার্জির নামে যখন ভিন্ডিকটিভ ভাবে তদন্ত করতে গেছিল লিপস অ্যান্ড বাউন্সে, আপনাদের হয়তো মনে থাকবে তখন গার্লস হোস্টেলের লিস্ট ডাউনলোড করেছিল। বিভিন্ন রাজ্যে এদের অফিসাররা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। শেষ হয়ে গেছে ইডি সিবিআই, মানে কি বলবো আমি, ভোগের খাতায় চলে গেছে এই বিজেপির উংলি হিলনে আর শুভেন্দু অধিকারীর মানে উংলি হিলনে প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। আমরাও চাই তদন্ত হোক, আমরাও চাই উন্মোচন হোক কে দুর্নীতি করেছে তারা চাই। কিন্তু সুব্রতা, আমি একটা কথা বলতে চাই যে রাজস্বী রায় এত আকাশ কুসুম গল্প করে, মানে বিজেপির অবস্থা হয়েছে, আমি কাউকে ছোট করছি না, বাট রাস্তায় বসে থাকা সেই ভিখিরিদের মতো যারা সকাল থেকে রাত অবধি কখনো ভগবানকে দায়ী করবেন, তখন নিজের রাজনৈতিক উদ্দেশ্যে যদি তদন্ত করতে যায় তাহলে তাদের তো রসগোল্লা খাওয়ানো হবে না। সেটা তো 5 তারিখে যখন শেখ শাহজাহানের বাড়ি গেছিল কি খাওয়ানো হয়েছে দর্শকেরা সেটা একেবারে লাইভ টেলিকাস্টে দেখেছেন। কিন্তু বারে বারে আমি রাজস্বীর কাছে আসবো দ্রুত, যে এই অভিযোগটা প্রশ্নটা উঠবে কেন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যখন যে তৎপরতা ইডি সিবিআই এর দেখা যায়, এই রাজ্যের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যার নজরদারিতে তদন্ত চলছে সেই হাইকোর্ট বারে বারে এই প্রশ্ন করছে। একটা রাজ্যের মধ্যে আপনি দেখেছেন কোন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চুরির আওতায়, আর তৃণমূলের মুখপাত্র এই ভিখিরির মতন বসে আছে, কথাটার শব্দ আমি বুঝতে পারলাম না। যাদের রাস্তায় সাধারণ মানুষ যাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলে তৃণমূলের নেতাদেরকে গাছে বেঁধে পিটিয়েছে, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, এটা প্রত্যেক মানুষের আমি দুজনকে থামালাম। আমি বলছি সলিলদা, রাজ্যবাসী বলুন বা আমরা যেটা কি দেখতে চাইছি সেটা হচ্ছে ইডি বা সিবিআই তদন্ত করছে, সেই তদন্তে সত্য উদ্ঘাটিত হচ্ছে, যে জন্য সোনার কেল্লার প্রসঙ্গ আজকে সিবিআই এর আইনজীবী তুলেছেন। তদন্ত যে গতিতে হচ্ছে আপনার কোথাও কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সত্য অবধি এই ইডি পৌঁছতে পারবে? দেখো, সারা রাজ্যবাসী থেকে শুরু করে আজকে মহামান্য হাইকোর্ট, যে সুপারভাইজারি কোর্ট, যিনি মনিটর করছেন এই তদন্ত, তিনি কিন্তু প্রশ্ন তোলেননি। তিনি একটা সন্দেহের তীর তার মনে এসছে যে আজকে দিনের পর দিন, এটা কতদিন অগস্ত্য যাত্রা নাকি, দিনের পর দিন এটা চলবে। আজকে তুমি চিন্তা করে দেখো শুভ্র, তোমার এই কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো প্রায় 1 মাস হয়ে গেল, এবং এই মহামান্য এই অমৃতা সিনহাই ওনার নির্দেশে সেই রাত্রিবেলায় গিয়ে তার কণ্ঠস্বর নেওয়া হলো। কিচ্ছু না, একটা অফিসারকে যেখানে বম্বে বা পুনাতে যেখানে পাঠিয়েছে সিএফএসএল-এ, দুদিন বসে থাকবে অফিসার, হাতে হাতে রিপোর্ট নিয়ে চলে আসবে। তার জন্য এখন তারা বলছে যে এখনো রিপোর্ট আসেনি। বলতে পারলো এদের আইনজীবী বলতে পারলেন, ইডি এটা বলতে পারলেন। খালি তাই না, দিনের পর দিন এইরকম ভাবে দেখো, মহামান্য আদালত এটাও বলেছেন, আপনি কি ভাবেন, মানে বলতে চেয়েছেন আর কি, যেটা স্যালিয়েন্টলি বলেছেন, যে স্যালিয়েন্টলি মানে এটা অন্তর্নিহিত, যে চোর চুরি করবে আর চোর তার সমস্ত এভিডেন্স আর সমস্ত সাক্ষ্য প্রমাণ সব রেখে দেবে, আপনাদের রাস্তাটা কি এত মসৃণ হবে? ঠিক এই ভাষাটাই উনি বলেছেন। তা এটা তো বাধা তো আসবেই, কিন্তু সেটাকে ওভারকাম, সেখানেই তো আপনাদের এক্সপার্টাইজ, সেখানেই তো আপনাদের এবিলিটি, সেখানেই তো আপনাদের আজকে সারা দেশের শীর্ষতম কেন্দ্রীয় সংস্থা হিসেবে ইডি এবং সিবিআই এর নাম। সুতরাং এখানে তো আপনারা টোটাল ব্যর্থ হচ্ছে। উনি হতাশ হয়ে গেছেন, উনি অত্যন্ত মানে ব্যথিত হয়েছেন, যার জন্য উনি আজকে এই কথা ভরা আদালতে ওপেন কোর্টে উনি মন্তব্য করেছেন। কিন্তু আমি মনে করি যে একেবারে আমরা এটা মনে করি যে কলকাতা হাইকোর্ট বা আদালত একেবারে শেষ জায়গা হচ্ছে আদালত, সুবিচার পাওয়ার শেষ জায়গা হচ্ছে আদালত। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইডি সিবিআই যখন কার্যত সংশয় প্রকাশ করছে ইডির ভূমিকা নিয়ে, ইডি তদন্তের গতি নিয়ে, ইডি বা সিবিআই আদালতের কনফিডেন্স কত দ্রুত গেইন করতে পারছে এবং শেষ পর্যন্ত ওই যে আলটিমেট ট্রুথ মাথা অবধি পৌঁছতে পারছে কিনা ইডি বা সিবিআই। পার্থদার কাছে আসবো। আদালত বলছে যে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। আপনাদের পার্থদা মনে থাকবে যে 19 দিন পর যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেছিল, একেবারে দলবল নিয়ে একেবারে রণসজ্জায় সজ্জিত হয়ে সিআরপিএফকে নিয়ে গেছিল, কি পাওয়া গেছিল? একটা খোলা ফাঁকা আলমারি, 2টো খোলা ব্রিফকেস, কিছু আনরেজিস্টার্ড ডিড, একটা জুয়েলারির কিছু নথি, বিল, এই জাতীয় কিছু অপ্রয়োজনীয় জিনিস। আমি বলছি সেখানে যেমন 19 দিন পরে গিয়ে কার্যত খালি হাতে ফিরে আসতে হয়েছিল, এখানেও আদালত সেই কথা বলছে যে কিছুই পাবে না, যারা অপরাধীরা সবাই ছাড়া পেয়ে যাবে। আপনাদের সময় খাঁচাবন্দি তোতা বলা হতো সিবিআইকে, আমি বলছি আজকে ইডি বা সিবিআই খাঁচা থেকে আদৌ মুক্ত হয়েছে বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, আমাদের সময় খাঁচাবন্দি তোতা বলা হতো, কিন্তু তখন আমরা আমাদেরই 2জন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করেছিলাম এবং সরকারি আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদেরও গ্রেপ্তার করা হয়েছিল। যাই হোক,
কথাটা হচ্ছে যে দেখুন, পুলিশকে তো দোষ দিয়ে লাভ নেই, কেন আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? পুলিশ কিন্তু তার জবাব দিয়েছে যে উনি কি করবে, উনি পালিয়ে গেছেন। আমরা আর কি করতে পারি? উনি যদি বাড়িতে বসে থাকতেন, ধরা দিতেন, তাহলে আমরা ওনাকে ধরতে পারতাম। উনি পালিয়ে গেছেন, কিছু করার নেই। ইডি মহামান্য হাইকোর্টে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র কয়েকখানা পলিসি আছে, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। কেন নেই? না, উনি তো আমাদের বলেননি, উনি না বললে কি করে জানবো? এখন এই হচ্ছে পরিস্থিতি। এখন পরিস্থিতিটা দেখুন এমনই একটা জায়গায় গেছে যে আজকে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি, তার নানা রকম তদন্ত প্রক্রিয়া চলছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ইনভেস্টিগেটিং অফিসারকে বদলে দেওয়া হয়েছে, এমনকি ইডির আধিকারিকদের পর্যন্ত বলে দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্টের বিচারপতি ইডি আধিকারিককে বলছেন আপনার তদন্ত করার যোগ্যতা নেই, এ কথা তাকে শুনতে হয়েছে। আমি অন্য গন্ধ পাচ্ছি আপনারা যেভাবে তদন্ত করছেন, এ কথা তাকে শুনতে হচ্ছে। আপনি কি কোনো চাপে আছেন, এ কথাও শুনতে হচ্ছে। আপনি যোগ্য নন, এটাও শুনতে হচ্ছে। আপনি বলছেন এই ভৎসনার পরেও ইডির তদন্তে গতি সেরকম কোনো পরিবর্তন হয়নি? হবে না, কুমির ছানার মতো একই রিপোর্ট দেখিয়ে যাচ্ছে, নতুন কোনো কথা বলছেন না। আপনারা প্রশিক্ষিতই নন। এগুলো হচ্ছে মহামান্য হাইকোর্টের বিচারকের কথা। কেন কথা না, জাস্ট 5 সেকেন্ড। আমরা যদি দেখি 2014 সেই নরেন্দ্র মোদী যখন এসে ভাষণ দিয়েছিলেন আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এখানে পশ্চিমবাংলায় কিন্তু ডবল ইঞ্জিনের সরকার নয়, কিন্তু দুহাতে দুটো লাড্ডু। কিন্তু আমি বলছি নরেন্দ্র মোদীর কথা বললেন, আমি জয়ন্ত ভট্টাচার্যের কাছে নরেন্দ্র মোদীরই গতকাল সংসদে বলা একটা বক্তব্য নিয়ে আসবো। প্রধানমন্ত্রী বলছেন পিএমএলএ অ্যাক্টে আমরা আগের তুলনায় দ্বিগুণের বেশি মামলা রুজু করেছি। কংগ্রেসের সময় ইডি 5,000 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, আমাদের সময় মানে 2014 অনওয়ার্ডস ইডি 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। মানে ইডিকে যেভাবে সার্টিফিকেট দিচ্ছেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইডির যাবতীয় তৎপরতা কোথাও কি মনে হচ্ছে এই বাংলায় এসে থমকে যাচ্ছে? আদালতে গিয়ে ইডির যাবতীয় তৎপরতা বারে বারে গোত্তা খেয়ে কেন পড়ছে? আমি যখন বাংলায় বসে আছি বাংলার কথাই বলবো। হ্যাঁ, সার্টিফিকেট প্রধানমন্ত্রী দিয়েছেন তার নিজের দপ্তর সম্পর্কে, নিজের মন্ত্রিসভার যে স্বরাষ্ট্র দপ্তর তার অধীনে, অর্থ দপ্তর তার অধীনে যারা রয়েছে তাদেরকে সার্টিফিকেট তিনি দিতেই পারেন, সেটা তাঁর বিষয়। কিন্তু আমরা কি দেখছি, আউটকামটা কি? এত দৌড়ঝাঁপ হচ্ছে, তার শেষে সবাই বলছে যে দীর্ঘ অনেক দিনের দুর্নীতি, সেটা তদন্ত হতে টাইম লাগবে। কিন্তু এই টাইম লাগবে, কতদিন টাইম লাগবে? গলা মেলানো গেল না, গলা মেলালে একজনের বিপদ হবে, সেই প্রমাদগুলোই কি মেলানো হচ্ছে না গলা? 1, 2 হচ্ছে পাবলিক প্রসিকিউটর, তিনি মামলা ব্রিফ নিচ্ছেন কাদের হয়ে? অভিযুক্ত হয়ে মামলা ব্রিফ নিচ্ছেন, এবং সেক্ষেত্রে জজ তাকে বলছেন যে এগুলো ঠিক করছেন না আপনি। এই ঘটনাগুলো নজিরবিহীন কার্যত। বোঝা যাচ্ছে কোথাও একটা অন্য গন্ধনন্দ নয়। আমরা আগামী 10ই ফেব্রুয়ারি একটা স্তরে নামছি রাজ্যের পাওনা আদায়ের জন্য কেন্দ্রের কাছে, দ্বিতীয় স্তরে আছে 18 থেকে 24 ফেব্রুয়ারি আন্দোলন করছে বামফ্রন্ট। যে জায়গাটা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, মনিটরিং করা দরকার ছিল কেন্দ্রীয় সরকারের, করেনি। রাজ্যের স্পষ্ট অবস্থানটা জানা দরকার ছিল হিসেবপত্র নিয়ে, সেগুলো পাইনি। এখন যা যা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক অপরাধী যারা, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, টেলিভিশন চ্যানেলে এসে তাদের হয়ে কথা বলবার জন্য লোকজন আসছে। এটা অবক্ষয়ের উদাহরণ। আমি শুধু চয়নদাকে একটা কথা বলবো, আর প্রধানমন্ত্রীর ব্যাপারে একটা কথা চয়নদাকে বলবো। আপনারা 10 তারিখ আন্দোলন করছেন বাংলার বঞ্চনা নিয়ে, স্বাগত। কিন্তু আপনারা হয়তো জানেন কিনা জানি না, মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন 21 লক্ষ 100 দিনের কর্মীকে 7,000 কোটি টাকা রাজ্য সরকার। প্রধানমন্ত্রী এই যে দরাজ সার্টিফিকেট দিলেন ইডিকে, আমি শুধু এইটুকুই বলবো প্রধানমন্ত্রীকে ইডি কেন, সিবিআই আর আইটিকেও এই দরাজ সার্টিফিকেট দেওয়া উচিত। কারণ বিজেপি যেখানে অক্ষম, এই কেন্দ্রীয় সংস্থাগুলো তাদের সরকার গঠন করে। কিছুক্ষণ আগে জয়ন্ত ভট্টাচার্য বলছিলেন একেবারে টাইম বাউন্ড ইনভেস্টিগেশনের কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। এসএসসির ক্ষেত্রে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। কোথাও কি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বারে বারে ইডির ভূমিকা নিয়ে সমালোচনা, সেই টাইম বাউন্ড ইনভেস্টিগেশনের দিকেই কি ঠেলে দিচ্ছে বলে মনে হচ্ছে কারোর? প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির তদন্ত এবং ইডির তদন্তের ভূমিকা নিয়ে কোর্ট যেভাবে প্রশ্ন করেছে সেই ছবি দেখাচ্ছিলাম। আর এইবার আপনাদের দেখাবো 100 দিনের কাজে এই প্রথম তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 4 জেলায়। 7 সকালে এই 4টি জেলার 6টা জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান, যার মধ্যে কলকাতা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, হুগলি রয়েছে এবং ঝাড়গ্রাম রয়েছে। এর মধ্যে হুগলির চন্দননগরে সন্দীপ সাধুকা নামে এক নির্মাণ সহায়কের বাড়িতে তল্লাশি এখনো পর্যন্ত চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, এবং একই সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, দীর্ঘক্ষণ হলো এই জিজ্ঞাসাবাদ পর্ব এবং তল্লাশি পর্ব চলছে, কি কি তথ্য হাতে এলো ইডির?
দেখো, তদন্তকারী আধিকারিকরা কিন্তু ম্যারাথন তল্লাশি এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, এই যে বাড়িতে তল্লাশি অভিযান চলছিল তার ঠিক পাশে একটি দীর্ঘদিন ধরে থাকা একটি তেল মিল, যেটা এই সন্দীপ সাধুকার পরিবারের সদস্যদেরই, এমনটাই জানা যাচ্ছে, বা তার নিজেরই, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তেল মিল বন্ধ। সেখানে ভেতরে ঢুকে প্রত্যেকটা কন্টেনার থেকে আরম্ভ করে যে কটা সেলফ রয়েছে সমস্ত কিছু খুলে খুলে কিন্তু তদন্তকারী আধিকারিক দেখলেন। এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা বাইরে রয়েছেন এবং এই যে 100 দিনের কাজের যে দুর্নীতির বিষয়টি সামনে এসছে, যে ইসিআইআর তদন্তকারীরা করেছেন, ঠিক যেটা জানা যাচ্ছে ঠিক জানুয়ারি মাসে এই ইসিআইআর কিন্তু লঞ্চ করা হয়েছে এবং তারপরে এই তদন্ত চলছে। বেশ কিছু নথি দুটো আলমারি থেকে বের করে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। একটি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এবং একটি ফার্স্ট ফ্লোরে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে যে তার যে আয় এবং তার যে বিভিন্ন সম্পত্তি যদি কিছু থেকে দেখে তার মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা, কোনো না কোনোভাবে তিনি লাভবান কিনা। এই 100 দিনের কাজের টাকা যাদের পাওয়ার কথা তারা অনেকেই পাননি, দুর্নীতি হয়েছে এই অভিযোগ উঠেছিল এবং 5টি এফআইআর হয়েছিল। তার পরবর্তীকালে জানুয়ারি মাসে কিন্তু এই যে ইসিআইআর ইডি তরফ থেকে করা হয়েছে সেই মর্মে কিন্তু এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। তদন্তকারী আধিকারিকও এখানে রয়েছেন, জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। আবির, আপাতত তোমায় ধন্যবাদ। আমি রিজুর কাছে এইখানে এই কারণে আসতে চাইবো যে রিজু, একটা সিমিলারিটি আছে রেশন দুর্নীতির তদন্ত এবং এই 100 দিনের কাজে দুর্নীতির যে অভিযোগ তার তদন্ত কিরকম। রেশনের ক্ষেত্রেও তদন্ত কিন্তু পুলিশ শুরু করেছিল, কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ। দর্শকদের স্মরণে থাকবে যে জেলা এবং কলকাতা মিলিয়ে 6টি এফআইআর দায়ের হয়েছিল, যে এফআইআর গুলোর তদন্ত নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। এই অভিযোগ সামনে আসে, তারপর ইসিআইআর দায়ের করে ইডি তদন্তে নামে। এক্ষেত্রেও রিজু 2019, 20 এবং 21 সালে বেলডাঙ্গা আর হুগলি ধনেখালি মিলিয়ে 5টা এফআইআর এই স্টেট পুলিশ করেছিল। সেখানে ওই একই অভিযোগ, তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যার জন্য ইসিআইআর দায়ের করে ইডি তদন্ত করছে। আমি বলছি, একদিকে যখন তোমরা টাকা যাতে মিটিয়ে দেয় দ্রুত সেই দাবিতে রেড রোডে দীর্ঘ আজকে বোধহয় 5ম দিন পড়লো ধর্ণা চলছে। পাশাপাশি দুর্নীতির প্রশ্নে তো একেবারে দুর্নীতি হলে তো তদন্ত, এটা তোমরা প্রথম থেকে বলে এসেছো, তাহলে আজকে ইডির যে রেড করছে সেই দুর্নীতির সত্য উদ্ঘাটনের জন্য সমালোচনা করার তো কোনো কারণ নেই। কেন সমালোচনা করছি সুব্রদা, একটু কাটসি টাইম দিও আমাকে। প্রথম হচ্ছে যে এই বাংলাকে কোনোদিন ভোটে জিততে পারবে না বিজেপি, তাই বাংলার 100 দিনের যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ করে দিল বিজেপি। সেই নিয়ে আমাদের আন্দোলন শুরু হলো, অভিষেক ব্যানার্জি শুরু করলো জনজোয়ারের মাধ্যমে, তারপর রাজভবনে ধর্ণা, তারপর দিল্লি অভিযান, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো, তারপরে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা। আর সেই ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই যে মানুষ যাদের টাকা বিজেপি মেরে দিয়েছে তাদের এই 21 লক্ষ মানুষের 7,000 কোটি টাকা রাজ্য সরকার দেবে। এবার এই সব যখন হচ্ছে তার পেছনে 150টা সেন্ট্রাল টিম এসে এই ইউটিলাইজ সার্টিফিকেট চেক করেছে। সুব্রতা, তুমি জানো যে প্রধানমন্ত্রীর কাছে যখন এই ভুয়ো সিএজি রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী নোংরামি করছে, তখন প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী চিঠি লিখে বলেছেন, আমি সব বুঝলাম। আজকে ইডি ময়দানে নামতোই না যে এই যে 5টা এফআইআর এর ক্ষেত্রে 2019, 20, 21 যখন মুর্শিদাবাদ এবং হুগলিতে এফআইআর হয়েছিল তার যদি সঠিকভাবে তদন্ত পুলিশ করত, ইডির প্রয়োজনই ছিল না এখানে নামার। সেটা তোমরা প্রথমে শুরু করেছিলে। নামুক ইডি, গাছে উঠুক ইডি, পুকুরে চান করুক, আমার তা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু যখন তোমরা কেন্দ্রীয় 150টা টিম ইনভেস্টিগেট করে গেছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অফিসিয়ালি জানাচ্ছেন আমাদের সব সাবমিট করা আছে, তারপরে তোমরা টাকা মেরে দিয়েছো, এখন রাজ্য সরকার টাকা দিচ্ছে। এখন এই ইডি তদন্তটা তো একটা তামাশা ছাড়া আর কিছু না, কোর্টে যাওয়া উচিত। আর কিছু না, মানুষের করের টাকা দিয়ে যে ইডি সরকারি চাকরি করে যে অফিসাররা এই তদন্ত করছে, সেই টাকাটা নষ্ট হচ্ছে। 7,000 কোটি টাকাটা কোত্থেকে আসবে? রাজ্যের কোষাগার, রাজ্যের কোষাগার মধ্যে সাধারণ তোমার আমার হচ্ছে অনেক টাকা। হ্যাঁ, কিন্তু যে অফিসাররা তদন্ত করছে তাদের মাইনেও তো রাজ্যের মানুষের টাকা থেকে আসে। এটা দুর্নীতির প্রশ্ন, খেয়াল রাখবে রিজু, এটা দুর্নীতির প্রশ্ন। রাজ্যের কোষাগার নয়, ইমার্জেন্সি ফান্ডস থেকে টাকা তুলছে, ঠিক যেরকম পিএম পোষণ থেকে আরম্ভ করে তার টাকা দিয়ে কম্বল বিতরণ করছে ওরকম। পুকুরের কথা বললো, ইডি পুকুরে উঠে। হ্যাঁ, পুকুরে তো আমরা দেখলাম মোবাইল ফেলতে জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের এমএলএ কে মোবাইলটা কেন ফেলেছিল সেটা আমি জানি না, ওটা কোনো দুর্নীতি হয়নি, কিছু লুকানোর জন্য করেনি,
আর এই যে কথা বলছেন, আসল কথাটা কি বারবার বলেছি, আবার একটা কথা বলেছি, কোনো রকম কিছু মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টার এরকম কোনো চিঠিও লেখেননি, এরকম কিছু বলেননি। কারণ আসল কথাটা কি, কারণ কেন্দ্র সরকার বলেছে আপনি যে জায়গার যে রাস্তার কাজ করেছেন তার একটা জিও ট্যাগিং করে দিন। একই জায়গার নাম করে আপনি যদি 10 বার টাকা নেন, আপনি কবার জিও ট্যাগিং করবেন মশাই? জিও ট্যাগিং করতে পারছেন না, এটা আমি শুনতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যে কথা বলছে বিজেপি, তো সত্যি কথা বলুক। আমার বিজেপি ফালতু কথা বলে না ভাই, তোমরা প্রত্যেকে চুরি করেছো। আরে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কিছু কি আছে? প্রাইম মিনিস্টার হচ্ছে অ্যাকশন থেকে রিপোর্ট কোথায়? অ্যাকশন থেকে রিপোর্ট কোথায়? অফিসিয়াল মুখ্যমন্ত্রী তোমার নেত্রী একটা শব্দ বলতে পারেনি। প্রতিনিধিরা মিথ্যা আরে সব শিশির বলবে না, প্রতিনিধিরা মমতা চোরের প্রতি দেখুন। আরে চোর ভাই প্রতিনিধিরা প্লিজ আমি দুজনকে থামালাম। আমাদের প্রশ্ন প্লিজ আমি রাজর্ষি এবং রিজু দুজনকে থামালাম। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। আমি রাজর্ষি থামালাম তোমাকে, এবার তুমি থামো। রিজু তুমিও থামো, বাকিদের কাছে আমাকে যেতে দাও। আমার প্রশ্ন প্লিজ রাজর্ষি, কাটছিলাম আমি, প্লিজ রাজর্ষি এবার থামো তুমি। বাকিদের কাছে বলার সমান সুযোগ দিতে হবে। আমি সলিলদের কাছে এই কারণে আসতে চাই যে কিভাবে দুর্নীতির তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। একটা উদাহরণ দিই আপনাকে সলিলদা। এই যে মুর্শিদাবাদে যেখানে তদন্তের জন্য ইডি গেছিল, সেখানে 5 বছর ধরে শুভ্রাংশু মণ্ডল, যিনি এখন ঝাড়গ্রামের সংখ্যালঘু সেলের আধিকারিক, তিনি আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিডিও ছিলেন 2013 থেকে 2018। সেই সময় রথিন দে তিনি ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তিনি নওদা এবং বেলডাঙ্গা ব্লকে কর্মরত থাকা অবস্থায় 4 কোটি টাকা, 100 দিনের যে 4 কোটি টাকা, সেটা নিজের অ্যাকাউন্টে এবং নিজের বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। এবং সেই তদন্তে প্রাইমারিলি সেটা প্রমাণিত পর্যন্ত হয়েছে, যার জন্য পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য, সেই টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা করা হলো না এবং তাকে গ্রেফতারের পর্যন্ত প্রয়োজন পুলিশ মনে করলো না। বলছি তদন্তের যদি এই রকম পরিণতি হয় তাহলে ইডি স্বাভাবিকভাবেই তো তদন্তে নামবে। দেখো এই যে ঘটনাটা বললে, এই মনরেগার টাকা নিয়ে যে 9-6 হয়েছে, এটা রিজেম্বলিং টু তোমার ওই নদিয়াতে যে রেশন বন্টন দুর্নীতি যেটা হয়েছিল, সিমিলার কেস একদম। দেখো ওটাও তো কেসটা এন্ডেড হয়েছে, চার্জশিটও দিয়েছি, রিপোর্ট ইন ফাইনাল ফর্ম, কিন্তু কোনো আসামি কেউ অ্যারেস্টও হয়নি, সব জামিন টামিন নিয়ে বসে। এটাও সিমিলারলি 5-5টা কেস হয়েছে, 5-5টা এফআইআর, কিন্তু অল এন্ডেড ইন চার্জশিট, কিন্তু কেউ অ্যারেস্টও হলো না, কিছুই হলো না। পঞ্চায়েত এই যে বিডিওছে, আমি বলবো যে সরকারি উদ্যোগে এই কালবিনেশন অফ করাপশন আজকে প্রত্যেকটা সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ফান্ড, ডিফলকেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড, সেটা কিন্তু পরিষ্কার, একদম পরিস্ফুট। ইসিআইআর করেছে, ইসিআইআর মানে হচ্ছে এফআইআর, যেটা আমাদের ওই ইসিআইআর এর বেসিসে এরা কিন্তু এখন ওখানে তদন্ত করছে। কি হয়েছে তার এগেইনস্টে কিন্তু এটা ইওডব্লিউ টেক আপ করেছিল, ইকোনমিক অফেন্স উইং অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হ্যাঁ আমি বলছি আইদার ইওডব্লিউ অথবা কোর্টের নির্দেশ, এবং কোর্টের নির্দেশে হয়েছিল। কিন্তু আমি তোমাকে বলবো, দেখো পঞ্চায়েত কর্মী যে পঞ্চায়েত আধিকারিক সে সাসপেন্ডেড হয়েছে, বিডিও এই যে বিডিও 5 বছর ছিল ওখানে, 5 বছর, এবং তাদের র্যাটিফিকেশনে, তাদের এন্ডোর্সমেন্টে এই দুর্নীতি হয়েছে। এবং এটা কিন্তু পিএমএলএ অ্যাক্টে হচ্ছে, কিন্তু এটা কিন্তু পিএমএলএ অ্যাক্ট, একদম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, প্রসিডস অফ ক্রাইম, এইটাকে এবার ট্র্যাক করার কথা। আমি 1 সেকেন্ড বলছি, 1 মিনিট বলে দিচ্ছি, 1 সেকেন্ড বলে দিই। আমি কোনো, আমি তোমার শাসক দল যে সরকারের দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিং অ্যাক্টে এবার প্রসিডস অফ ক্রাইম এইটাকে ফিক্স আপ করবে। কিন্তু সিআইডি যে তদন্তটা করলো, তারা কিন্তু ফিক্স আপ করেছে, কিন্তু পেনাল কোনো অ্যাকশন নেয়নি, খালি চার্জশিট দিয়ে দিয়েছে অথবা অ্যান্ড রিপোর্ট ইন ফাইনাল ফর্ম সাবমিট করে দিয়েছে। তারপরে এটা ইনফরমেশনটা পেয়ে এরা ইসিআইআর করে আজকে তদন্তে নেমেছে। এবং এইবারে তদন্তে কতদূর এগোতে পারে, কিন্তু দর্শকেরাও নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং যাদের ঠিকানায় তদন্ত করতে যাচ্ছে, তাদের বেশিরভাগ হচ্ছে সরকারি আধিকারিক, সরকারি আমলা। আমাদের প্রশ্নটা পরিষ্কার, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে এবং তার তদন্ত করতে পারে, কিন্তু যখন সরকারি আমলার বিরুদ্ধে, সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকে, তখন অভিযোগ থাকে এবং তার যদি সারবত্তা থেকে থাকে, সাধারণ মানুষ যাবেনটা কোথায়? কিন্তু রাজনীতি এই নিয়ে সমানভাবে চলছে। একেবারে শশী পাজা বলছে যে ক্রোনোলজিটা খেয়াল করুন। গতকাল শুভেন্দু অধিকারী গেলেন, হোম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, ফিনান্স মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, 24 ঘন্টা কাটতে না কাটতেই সকাল থেকে শুরু হয়ে গেল ইডির তল্লাশি অভিযান। পরম্পরাটা একবার দেখুন, বলছেন শশী পাজা। শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন এবং দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করার পর আজকে
আজকে এই কথাটা আজকে এই ইডি রেড দেখা গেল। আমি দেখাতে চাইবো আপনাদের ঠিক কি বলেছেন শশী পাঁজা এবং তার পাল্টা বিরোধী দলনেতাই বা কি বললেন, পরপর দেখুন, তারপর আমি বাকি অতিথিদের কাছে ফিরছি। দেখুন, শুধু ক্রোনোলজিটা দেখুন, এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন, গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিংয়ের, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ, আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত। আবারও বলি, ভালো পরিবারের আপনি একজন সম্মানীয় মহিলা, আপনার পিএর সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক, আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে, দয়া করে বেশি ঘাঁটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত ঘোষ, রথিন ঘোষ, ফিরাজ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করি না, দলগতভাবে দল আরেকটি দল এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করছে। উনি যদি বলে থাকেন এইটা, আমার আর আলাদা এর নিয়ে কোনো উক্তি নেই, এর কোনো নিয়ে পত্রিকাও নেই। আমার তো কারোরই রিপোর্ট কার্ডের অপেক্ষায় নেই। আমরা ব্যক্তি আক্রমণ করি না, আমি তো করি না। চয়নদা, কোথাও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে না? আমি কেন বলছি, একদিকে দেখুন দুর্নীতি হয়েছে বলে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে গত 2 বছর ধরে 100 দিনের কাজে, সেই দুর্নীতি তদন্ত আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, আবার যার তদন্ত করছে সেই 100 দিনের কাজে বাংলা ফার্স্ট বয় বলে আবার সেই দিল্লি তাকে পুরস্কৃত করছে। সাধারণ মানুষ কোনটা সত্যি বলে মনে করবে? দেখুন, সত্যি যেটা সেটা তো উঠে আসছে মানুষের নিজের অভিজ্ঞতাতে। আমি এখন খুব পরিষ্কার বলছি, 2018 সালে দিব্যেন্দু সরকার বলে একজন আমলা, তিনি এই রেগার কমিশনার ছিলেন। এই রেগার তিনি প্রথম দুর্নীতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, তাকে সরিয়ে দেওয়া হয়। 1, 2 আমি একদম পরিষ্কার বলছি, WB06-007-001-02/160 এটি নামহীন জব কার্ড, টাকা পেয়েছে এরা। রামু মাতে কোনো এন্টিটি নেই, ব্যাংক অ্যাকাউন্ট আছে, শুধু 100 দিনের টাকা নয়, বাড়ি পর্যন্ত পেয়েছে। এই যে টাকা, এই যে ভুয়ো জব কার্ডের টাকা এসছে, সেই মাস্টার রোল দেখে আবার ক্ষতিপূরণও নেওয়া হবে। অর্থাৎ টাকা ড্রেন করাটা অস্ত্র রাজ্য সরকার নিয়েছে। আমার কথা খুব পরিষ্কার, দুর্নীতি হয়েছে, বারবার মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ যিনি সংগঠনের বড় যে জায়গায় রয়েছে তিনি স্বীকার করেছেন। তারপরেও এত জোর গলায় আসছে কি করে? প্রথম পুরস্কার পেয়েছে মাস্টার রোল দেখিয়ে। আমি বলছি রিজু, আমরা বিরতিতে যাওয়ার আগে দেখালাম যে শশী পাঁজা একটা বক্তব্য রাখলেন, তারপর রীতিমতো হুমকির সুর শোনা গেল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায়, তারপর কোথাও যেন মনে হলো শশী পাঁজার সুর একটু নরম হয়ে গেল। না, শশী পাঁজা তো শুভেন্দু অধিকারী বক্তব্যে সত্যি কি কোনো সারবত্তা আছে নাকি? শশী পাঁজা একজন ডাক্তার, অজিত পাঁজার পুত্রবধূ, সে কি শুভেন্দু স্ট্যান্ডার্ডে নিজেকে নামাবে কোনোদিন? আমার এই যে এইটা দেখুন, এই মোদি বাদরদের মিথ্যা, শশী পাঁজার কোন আত্মীয়ের নামে কি সম্পর্ক আছে সেটা আগে জবাব দিন। আরে আমি রাজস্বী এবং রিজুকে থামালাম, দ্রুত পার্থদা। হ্যাঁ, দেখুন, প্রথমেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাই। তিনি 21,75,000 এই মানুষকে তিনি এই টাকাটা তিনি দেবেন বলছেন, কিন্তু যে প্রশ্নগুলো উঠছে তাহলে এতদিন দেননি কেন? নির্বাচনের সময় এসে কেন তিনি দেবেন বলছেন? তাহলে নির্বাচনের জন্য এতগুলো মানুষের টাকা কেন আটকে রাখলো? আর একটা কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বলছে যে ইউটিলাইজেশন দেয়নি, রাজ্য সরকার বলছে ইউটিলাইজেশন দিয়েছে। রাজ্য সরকার, আমাদের যখন আমরা ছিলাম রাজস্থানের সরকারের, আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, যখন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা, রাজস্বী আমার স্পেসিফিক প্রশ্ন, আমি এক সেকেন্ড এই রিজু এক সেকেন্ড, আমি বলছি রাজস্বী, হতেই পারে যে ইডি একেবারে নিরপেক্ষভাবে তদন্ত। প্লিজ রাজস্বী একটু থামো তুমি এবারে। আমার প্রশ্ন এক সেকেন্ড,
সেকেন্ড, আমার প্রশ্ন পলিটিক্সের টাইমিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন অ্যাকশন নিয়ে, আর আজকে সেই অ্যাকশনে যদি দেখা যায় ইডি কাজ করছে, প্রশ্ন তো উঠবেই সাধারণ মানুষের মধ্যে। সরকারি কাজকর্ম এরকম ভাবে হয় না, সেটা গোটা বিশ্ব সংসারে সবাই জানে। আজকে গেলাম আর কালকে সবাই চলে এলো, এরকম হয় না। শশী বাজার কোন আত্মীয়র নামে কত সম্পত্তি আছে আগে সেগুলোর তালিকা তৈরি করুন। ওর যে ডিপার্টমেন্টে কত দুর্নীতি হয়েছে, শশী বাজার চন্দ্রিমা ভট্টাচার্য খুব টেনশনে আছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকে দয়া করে নিজের সময় বলুন। হ্যাঁ রিজু, আমার কথা হচ্ছে, একটা যখন প্রকাশ্যে এসে গেছে কেন্দ্রের ডিরেক্টর কৃষি ভবন থেকে অফিসিয়াল চিঠি দিচ্ছে 10-12 চিঠি দেয়নি, কবে চিঠি দেখেও না, চিঠি দেখেও না। মমতা বলছে না কেন? মমতা বলছে না কেন? মমতা হোয়াইট পেপার কেন জমা করতে পারছে না? আরে মিথ্যে কথা বলে চুরি করে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, তিনটে সত্যি হয় জানেন তো। একটা হচ্ছে আমার সত্যি, যা আমি বিশ্বাস করি, একটা তোমার সত্যি যা তুমি বিশ্বাস করো, আর একটা ধ্রুব সত্যি যেটা হচ্ছে চরম সত্যি। এখন কার সত্যিটা ধ্রুব সত্যির সব থেকে কাছাকাছি, এ উদ্ধার করা আমাদের কম্য নয়। তদন্তে কি বেরিয়ে আসবে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর পাপিয়ার সঙ্গে দেখুন 7টায় বাংলা।